Today's class is regarding realism. Within your syllabus, the part is given as realist theories and its variants. Realist theories, realism বা realist theories বাংলাটা হচ্ছে বাস্তববাদ বা বাস্তববাদী তত্ত্ব যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে। সেটা কি প্রথমত সেই জায়গাটা বুঝতে হবে। What is realism? Whenever we have studied পলিটিক্যাল সায়েন্স, যখন আমরা প্রথম ফার্স্ট সেমিস্টারের থেকে ক্লাস করেছি বা যখন কোনো রকম ভাবে রাষ্ট্র কিভাবে তৈরি হয়, হাউ দ্য নেশন ইজ ফর্মড, হাউ ইট ইজ ওয়ার্কিং, হাউ দ্য স্টেট, ভেরিয়াস কাইন্ড অফ স্টেটস থিওরি, দ্য অরিজিনস থিওরি, আমরা হবস লক রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়েছি। All these theories are basically saying certain things that how a state should be formed, how it should be acting. Now whenever I'm using the term should, মানে স্টেট কিভাবে তৈরি হচ্ছে এবং স্টেট কিভাবে চালনা করা হচ্ছে এবং কিভাবে হচ্ছে যে মুহূর্তে আসছে, তখন আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে কিছু আইডিয়ালিস্ট কনসেপ্ট ইজ দেয়ার। হোয়াট ইজ আইডিয়ালিস্ট কনসেপ্ট? মানে নীতিগত একটা ঠিক যে স্টেটের বা রাষ্ট্রের কি করা উচিত, কি করা উচিত নয়, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের কাজ, কি কাজ করছে কি কাজ করছে না। আমরা যখন আমাদের কাউন্সিল অফ মিনিস্টার্স এর কথা পড়ছি, প্রাইম মিনিস্টারের কথা পড়ছি, প্রধানমন্ত্রীর কথা পড়ছি, প্রেসিডেন্টের কথা পড়ছি, রাষ্ট্রপতির কথা পড়ছি, তখন আমরা দেখছি যে সব থিওরি গুলোই আমাদের বেসিক্যালি বলছে যে কিভাবে রাষ্ট্রটা চালনা করা উচিত এবং কিভাবে অনুচিত, মানে কয়েকটা আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস দিয়ে দিচ্ছে। এই যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়, এই জায়গাটা যেই মুহূর্তে ক্রিয়েটেড হয়ে যাচ্ছে, দিস ইজ আ কনসেপ্ট অফ আইডিয়ালিজম। নাও in the year 1939 onwards particularly, why 1939 is important? Second World War came to an end in the year 1939, right? And in almost 1939 Second World War started in the year 1939 and it came to an end in the year 1945. সবে তখন 1939 কেন ইম্পর্টেন্ট? সবে তখন হিটলারের উত্থান হচ্ছে, সবে ইট ইজ দ্য রাইজিং পজিশন অফ দি হিটলার। জার্মানি তখন সবে অলরেডি হিটলার পাওয়ারে এসে গেছে, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে গেছে, অ্যান্ড হিটলার ইজ স্টার্টিং টু এক্সপ্যান্ড ইটস হিজ টেরিটরি। জার্মানি আস্তে আস্তে মার্চ করা শুরু করে দিয়েছে টুয়ার্ডস পোল্যান্ড, টুয়ার্ডস অস্ট্রিয়া ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো। তো এইখান থেকে আমরা দেখছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়েছে, তার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর থিওরিস্টরা আছে, তারা বলছে যে ইট ইজ, এতদিন অবধি আমরা রাষ্ট্রবিজ্ঞানকে যেভাবে দেখে এসেছি, দ্যাট ইজ অ্যান আইডিয়ালিস্ট কনসেপ্ট, মানে কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই জায়গাটাকে বাদ দিয়ে, নীতিগত দিকটাকে বাদ দিয়ে, আমাদের মরালিস্টিক অ্যাপ্রোচকে বাদ দিয়ে আমাদের যে দিকটা দেখা উচিত সেটা হচ্ছে কি আছে আর কি, what is there. Now there is certain things, just try to understand the difference is that you should score good in your exam, that is idealism. Whatever you have scored, that is realism. তোমরা পরীক্ষায় কত পাওয়া উচিত, এত পেলে ভালো নম্বর হচ্ছে, সেটা হচ্ছে আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ। তুমি কত পেয়েছো, that is realism. What the state is, you have to understand that. The theories are about what the state should be. রাষ্ট্রের কি হওয়া উচিত সেই নিয়ে থিওরি লেখা আছে, সেই নিয়ে তত্ত্ব লেখা আছে, কিন্তু রাষ্ট্র আসলে কি, রাষ্ট্র আসলে কিরম ভাবে চালনা করা হচ্ছে, সেই থিওরি গুলো আমরা কিন্তু পাচ্ছি না। এই যে রিয়েলিস্ট থিওরিস্ট যারা আসলেন আর কি, রিয়েলিজম নিয়ে যারা লিখলেন, যদিও বাস্তববাদ বা রিয়েলিজম টার্মিনোলজি হিসেবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালেই আমরা দেখছি সেটাকে ইউজ করা হচ্ছে, কিন্তু তাহলেও তারা বলছেন যে কিছু কিছু পলিটিক্যাল সায়েন্টিস্টদের লেখার মধ্যে, আগের পলিটিক্যাল সায়েন্টিস্ট, সেটার মধ্যে আমরা রিয়েলিস্ট থিওরিজ গুলো পাই, বাস্তববাদের কথা বা মূল বক্তব্য সেই জায়গাগুলো পাই। কাদের কাদের থিওরির মধ্যে পাই? বলছে কৌটিল্য থিওরির মধ্যে পাই, বলছে মেকিয়াভেলি থিওরির মধ্যে পাই। All these things, if you remember it, Machiavelli's concept of religion, he just said that human nature by default is they are selfish, they are nasty, and it should be short-lived,
and they did not follow any religion. তিনি কোনো রকম ভাবেই ভগবানকে মানতে চাইনি, বলেছেন ভগবান পলিটিক্যাল এরিয়ায় এক্সিস্ট করেন না। তার মানে কি স্টেট আর চার্চকে উনি আলাদা করে দিয়েছেন, যেখানে আগের রাইটারদের আমরা দেখেছি যে হ্যাঁ রিলিজন মানা উচিত, সিন অ্যান্ড কনসেপ্টটা, পাপ পুণ্যের কনসেপ্টটা আসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কৌটিল্যর ক্ষেত্রেও সেই একই ব্যাপার হচ্ছে। কৌটিল্যতেও যখন আমরা যুদ্ধ নীতির কথা পড়ছি, তখন কিন্তু কূটনীতির কথা প্রথম আমরা পড়ছি কৌটিল্যের ক্ষেত্রে। পররাষ্ট্র নীতির যে বেসিক কনসেপ্ট অফ ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসি কনসেপ্টটাই কিন্তু আমরা পড়ছি আমরা যখন মন্ডলা থিওরি পড়েছি বা সপ্তাঙ্গ থিওরি পড়ছি, তখন আমরা কৌটিল্যর রাইটিং এর মধ্যে এগুলো দেখছি। তো বেসিক এসেন্স, হোয়াট ইজ রিয়েলিজম দেন? রিয়েলিজম ইজ as the world it is. হ্যাঁ, পাকিস্তানের সাথে ধর ভারতবর্ষের সম্পর্ক ভালো হওয়া উচিত, কিন্তু দ্যাট ইজ আইডিয়ালিজম। হোয়াট ইজ রিয়েলিজম? ভারতবর্ষের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না। দিস ইজ রিয়েলিজম, as simple as that. Now we have to go through certain writers thing, যে যখনই তোমরা কোনো থিওরি লিখছো তখনই you have to mention certain writers, and the most important writers over here is E.H. Carr. E.H. Carr, C-A-R-R Carr. C-A-R আবার লিখে দিস না, তাহলে সেটা অন্য কার হয়ে যাবে। তো 20 years of crisis, the book he wrote was 20 years of crisis, ঠিক আছে? আর তার পরবর্তীকালে যিনি লিখেছেন সেটা হচ্ছে মর্গেনথাউ। মর্গেনথাউ এর থিওরি যেটা পড়ছি, এবং ওনার যে বইটা হ্যান্স জে মর্গেনথাউ, and his book was Politics Among Nations. This is a very important book. Both the name, মানে দুটো বইয়ের নামই ভীষণ ইম্পর্টেন্ট, এবং দুজন রাইটারের নাম, যদি বাস্তববাদী তত্ত্ব লেখো, রিয়েলিজম নিয়ে কোনো আনসার লেখো বা অ্যাসাইনমেন্ট লেখো, so mention these two theories definitely, এবং along with their books. 20 years crisis আসলে হচ্ছে 1939 এ পাবলিশড হলো, আর হ্যান্স জে মর্গেনথাউ এর বইটা was published in the year 1948. Now when you are seeing 20 years of crisis, 1939 এ যদি ওটা পাবলিশড হয়, তার মানে কি 1919 থেকে ওটা হচ্ছে। সে 1919 কেন ইম্পর্টেন্ট? 1919 ইয়ারটা কেন ইম্পর্টেন্ট? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেম টু অ্যান এন্ড 1914 থেকে 1919 অবধি। তাহলে 1914 থেকে এই যে 20 বছর অবধি কি হলো না হলো, দ্যাট ইজ দ্য এসেন্স অফ রিয়েলিজম। হি ইজ সেইং যে, এবং সেটাই আমরা ভেবেছিলাম তো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে না, লিগ অফ নেশনস ক্রিয়েটেড হয়েছিল, বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার কিন্তু হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাপেন্ড ইন দ্য কোর্স, রাইট? So there must be something wrong which is going on in this last 20 years. Since this last 20 years, what happened? Why it led to Second World War? That is the entire analysis of E.H. Carr's book, and that is the essence of realist theories. বা উনি যেভাবে এক্সপ্লেন করেছেন সেটা দিয়ে রিয়েলিজমের প্রথম আমরা বাস্তববাদী যে তত্ত্ব, সেটার এসেন্সটা we come from that thing. And other thing which generally which is in your syllabus is the Morgenthau 6 principles of realism. যখনই আমরা রিয়েলিজম বা বাস্তববাদের কথা বলবো, তখন আমরা বেসিক্যালি হ্যান্স জে মর্গেনথাউ এর 6 প্রিন্সিপলস যেটা আছে, 6টা নীতির কথা উনি বলেছেন, সেই নীতিগুলো কি we will be going through. And all this thing is mentioned in his book Politics Among Nations. Just hold. So there were 6 principles of Morgenthau's realism. What were they? First principle যেটা আছে, he is saying যে just like the other world, there are certain laws. যখন আমরা Hobbes law, রুসোর আমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়েছি, তখন আমরা দেখছি there is certain natural law, there is certain legal laws which is going on. এবং এই যে লস গুলো আছে, অ্যাকর্ডিং টু মর্গেনথাউ বলছে যে পলিটিক্স or the entire world is also ruled by certain objective laws. What is objective laws? Objective laws এর বাংলাটা হচ্ছে তোর কিছু বৈষয়িক বিধির দ্বারা বলছে পরিচালিত হচ্ছে পুরো আন্তর্জাতিক সম্পর্কর যে জায়গাটা আছে। বাস্তববাদ বলছে যে কিছু বিধি আছে, রুলস আছে, সেই রুলস বা লস থ্রু দিয়ে সেটা কন্টিনিউ হচ্ছে।
So how it is working, just like any other thing, how a legal system is formed, but it is thriving on their national interest. ঠিক যেরকম ভাবে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য কিছু বেসিক ল গুলো আছে, ঠিক তেমনি ভাবে নিজেদের ঠিক রাখার জন্য, রাষ্ট্রকে ঠিক রাখার জন্য, রাষ্ট্রের যে জায়গা আছে, ক্ষমতা আছে, সেটাকে যে বাড়ানো হবে, সেই বাড়ানোর ক্ষমতাটাকেই বলা হচ্ছে বেসিক্যালি অবজেক্টিভ লস। মানে বেসিক থিং ইজ হাউ আ স্টেট শুড থ্রাইভ অন, অ্যান্ড দ্য এসেন্স অফ রিয়েলিজম ইজ হাউ টু ম্যাক্সিমাইজ ইয়োর পাওয়ার। এই পাওয়ারটাকে কিভাবে, ক্ষমতাটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, এই পাওয়ারটাকে কিভাবে পাওয়া যেতে পারে, কিরকম কাজ করলে সেটা ম্যাক্সিমাইজ হতে পারে, কি কাজ করলে সেটা কমে যেতে পারে, all these are related to the objective laws of politics. এটাই হচ্ছে ফার্স্ট রুল, যে politics is ruled by certain objective laws. Now what are these objective laws? Through the other rules we will be able to understand that. Now the second part he is saying that is the concept of power basically is defined in certain way which is given certain interest dilemma. কি বলছে, I'll just read once. The concept of interest defined in terms of power. এটার কি মানে দাঁড়ালো? এটার মানেটা হচ্ছে এটাই যে যখনই আমরা কোনো ক্ষমতার কথা বলছি, এই ক্ষমতাটা কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করছে। যখন তোরা স্টুডেন্ট, তোদের ইন্টারেস্ট আলাদা হবে, যখন তোরা স্কুল স্টুডেন্টস তখন তোদের ইন্টারেস্ট আলাদা হবে, যখন তোরা কলেজ স্টুডেন্টস তখন তোরা তাদের ইন্টারেস্ট আলাদা হবে, বাট ইউ অ্যাজ আ হিউম্যান বিং ইজ রিমেইনিং সেম। ঠিক তো? বিভিন্ন সিচুয়েশনে তোর ইন্টারেস্ট পাল্টে যাচ্ছে, বিভিন্ন সিচুয়েশনে একটা সিমিলারলি একটা মানুষের ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্ট পাল্টে যাচ্ছে। ঠিক একইভাবে একটা রাষ্ট্রেও, একটাই রাষ্ট্রের ইন্টারেস্ট বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পাল্টাচ্ছে। কিসের উপর নির্ভর করছে সেই পাল্টানোটা? নির্ভর করছে হচ্ছে তার সেই মুহূর্তের ইন্টারেস্টের উপর নির্ভর করছে। সো দিস ইজ সামথিং which is this interest is not defined on power concept only, it is always changing. During the Second World War যখন ভারতবর্ষ পরাধীন ছিল তার ইন্টারেস্ট এরিনা আলাদা ছিল, যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল তার ইন্টারেস্ট এরিনা আলাদা হয়ে গেল, যখন কোল্ড ওয়ার চলছে তখন ভারতবর্ষের ইন্টারেস্ট এরিনা আলাদা হয়ে গেল, যখন কোল্ড ওয়ার শেষ হয়ে যাচ্ছে সেই পোস্ট কোল্ড ওয়ার সিনারিওতে ইন্টারেস্ট এরিনা আলাদা হয়ে গেল। তার মানে the concept of interest is always changing, and according to that the definition of power is also changing. মানে ক্ষমতার is something, power is something which is not static, it is continuously changing. This change, along with that, the interest of the entire state is also changing. That is the simple way of the sentence. Now what is the third rule? It is saying that whenever we are following the সেকেন্ড রুলটা when we came to know যে পাওয়ার কনসেপ্টে সবসময় ইন্টারেস্টটা চেঞ্জ হচ্ছে, তাহলে এই ইন্টারেস্টটা কিসের বেসিসে চেঞ্জ হচ্ছে? এই ইন্টারেস্টটা চেঞ্জ হচ্ছে বেসিক্যালি ভেরিয়াস পলিটিক্যাল চেঞ্জেস অ্যান্ড কালচারাল চেঞ্জেস। বিভিন্ন রকম ভাবে, যেরকম ভাবে রাজনীতি বা পলিটিক্স যেভাবে পাল্টাচ্ছে, ঠিক তেমনি ভাবে ইন্টারেস্ট এরিনা অফ আ স্টেট উইল অলসো বি চেঞ্জিং। মানেটা কি? মানে হচ্ছে বিভিন্ন সময়ের সাথে সাথে তার একটা রাষ্ট্রের বা একটা মানুষের কালচারাল চেঞ্জেস আসছে। মানে আমরা যখন একদম যখন একটা হিউম্যান বিংস, when he or she is a child, তখন তারা খেলনা যতখানি ভালোবাসবে, আর একটু বড় হয়ে তাদের খেলনার প্রতি ভালোবাসাটা কমে যাবে, তাদের অন্য যে জিনিসগুলো ভালো লাগছে সেই জায়গাগুলো আসবে। অথবা ধর বিভিন্ন গেমসই যদি হয়, তোরা ছোটবেলায় যে গেমস গুলো খেলতিস, এখন তো তোরা আর সেই গেমস গুলো খেলিস না, এখন হয়তো তোরা অন্যরকম গেমস খেলিস, এখন হয়তো তোরা ভিডিও গেমস খেলিস বা অন্য কিছু খেলিস যেগুলো। তার মানে আমি কি বলতে চাইছি, একটা মানুষের যখন চেঞ্জ হচ্ছে, সেই মানুষের মানসিকতার চেঞ্জের সাথে সাথে তার ভালো লাগা খারাপ লাগাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে তার ভালো লাগা খারাপ লাগাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে,
তার ইন্টারেস্ট এরিয়াস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবেই একটা রাষ্ট্রের যে পলিটিক্যাল কনসেপ্টটা থাকছে এবং তার যে কালচারাল কনসেপ্টটা থাকছে, সেই জায়গাগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন তার ইন্টারেস্ট এরিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এটা ইন্ডিয়ার ক্ষেত্রে বোঝাতে চাই, ধর যখন আমাদের ইন্ডিয়া যখন আমাদের স্বাধীনতা পাইনি, তখন পলিটিক্যাল স্ট্রাকচারটা কি ছিল? পরাধীন। সেই পরাধীনতার জায়গায় মেইন ইন্টারেস্ট এরিনা কি হওয়া উচিত? স্বাধীনতা লাভ করা, টু গেইন ইন্ডিপেন্ডেন্স। দ্যাট ওয়াজ দ্য মেইন মোটো অফ ইন্ডিয়া অ্যাজ এ স্টেট, রাইট? তার পরবর্তীকালে যখন স্বাধীনতা পাওয়া হয়ে গেল, তখন তো আর স্বাধীনতাটা মেন মোটো থাকার কথা না, তখন ইন্টারেস্ট এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি রইলো? একটা প্রোটেকশনিস্ট পলিসিস, যে অন্য কোনো স্টেট এসে যাতে এক্সপ্লয়েট না করতে পারে, দ্যাট এরিয়া, দ্যাট বিকেম দ্য ইন্টারেস্ট পার্ট। তারপরের ফেজটা কি হলো? প্রত্যেকটা যে অন্যান্য রাষ্ট্র আছে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি। তারপরের এরিয়াটা কি হলো? পাকিস্তান পাওয়ারফুল হয়ে যাচ্ছে, পাকিস্তানের পাওয়ারটাকে প্রশমিত। তারপরের এরিয়াটা কি হলো? কোল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে। সো হাউ টু টেক অ্যাডভান্টেজ ফ্রম বোথ দ্য স্পিয়ার্স, সুপার পাওয়ার্স যারা আছে তাদের থেকে কিভাবে পাওয়ার পলিটিক্সে কিভাবে জেতা যায়। তারপরের পার্টটাই আসলো, ঠিক আছে বাংলাদেশের সাথে যুদ্ধ হয়ে গেল, পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ভাগ করে দেওয়া হলো। তার পরবর্তীকালে কি আসছে? আচ্ছা, এন্ড অফ কোল্ড ওয়ার হচ্ছে, যদিও আইডিওলজিক্যালি ভারতবর্ষ সোভিয়েত রাশিয়ার কাছাকাছি আছে, সোভিয়েত রাশিয়া তাকে নিউক্লিয়ার পাওয়ারে হেল্প করছে, কিন্তু দেখা গেল আইডিওলজিক্যালি কোল্ড ওয়ার পিরিয়ডে ঠান্ডা লড়াইয়ে সোভিয়েত রাশিয়া হেরে যাচ্ছে আর্সওয়াইল ইউএসএসআর। তখন কি হচ্ছে? নিজেদের অ্যাপ্রোচ আবার চেঞ্জ করতে হচ্ছে। যেই নিজেদের অ্যাপ্রোচ চেঞ্জ করতে হচ্ছে, 1991 অনওয়ার্ডস আমরা দেখছি আমাদের ফরেন পলিসিতে চেঞ্জ আসছে। আমরা we are moving towards liberalization, privatization and globalization. আমরা বিশ্বায়নের দিকে, উদারনীতিবাদের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কমিউনিজম বা সোশ্যালিজম যেটুকু ফর্ম ছিল আমাদের ভেতরে, নেহরু ওয়াজ ডেফিনেটলি আ সোশ্যালিস্ট পার্সন অ্যান্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম হিজ পলিসিস। এবং সেই পলিসিস গুলোই তো আমাদের চলে আসছে। সেই পলিসিস থেকে কিন্তু সরে আসা হলো, চেঞ্জেস করা হলো। সো আমরা দেখছি যে বিভিন্ন পলিটিক্যাল এরিনাতে আমাদের চাহিদাগুলো আলাদা হয়। ঠিক যেমনি ভাবে ধর সিজন চেঞ্জ হচ্ছে, গরমকালে কি আমাদের সোয়েটার লাগে? লাগছে না, শীতকালে লাগছে। যখন প্রচন্ড ধর প্লেজেন্ট ওয়েদার, আমাদের ছাতা লাগছে না, কিন্তু যখন রোদ উঠছে তখনও ছাতা লাগছে, আবার যখন বৃষ্টি পড়ছে তখনও ছাতা লাগছে। তার মানে আমি কি বোঝাতে চাইছি? যে এনভায়রনমেন্ট যেরকম ভাবে চেঞ্জ হচ্ছে, সেটার সাথে সাথে আমাদের চাহিদাগুলো বদলে যাচ্ছে, আমাদের ইন্টারেস্ট এরিয়াস গুলো বদলে যাচ্ছে, আমাদের সারাউন্ডিংস এর উপর ঠিক তেমনি ভাবেই পলিটিক্যাল সারাউন্ডিংস এর উপর, কালচারাল সারাউন্ডিংস এর উপর আমাদের কনসেপ্ট গুলো চেঞ্জ হয়ে যায়। যেমন ধর কালচারাল সারাউন্ডিংস মানে কি? যখন ধর কলেজে কোনো প্রোগ্রাম হচ্ছে, তখন তোরা কি করিস? তোরা সেজে গুজে শাড়ি টাড়ি পরে আসিস, তাই তো? ওয়াই? তোরা রেগুলার ক্লাসে কি শাড়ি পরে আসছিস? No, because at that moment the cultural environment surrounding is different. When there is Durga Puja, you try to wear well dress up and everything like that. Every day you don't dress up like that. So cultural thing is another thing. It is just a small example, but যেই মুহূর্তে আমাদের সংস্কৃতির কোনো জায়গা আসছে, সেটার ওপর নির্ভর করে আমাদের চাহিদাগুলো পাল্টে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে একটা রাষ্ট্রের চাহিদাও কিন্তু এইভাবেই পাল্টে যাচ্ছে। বরাবর আমরা দেখে এসেছি যে the east is being influenced by the west. আমরা সবসময় দেখছি যে ওয়েস্ট ইনফ্লুয়েন্স করছে ইস্টকে, কিন্তু সেই নিজের সংস্কৃতিকে ধরে রাখাও কিন্তু is a definite thing of realism, and that is also India and other Asian countries are also changing it. Japan is the only country which forces each and every other nations, particularly US, to write something in Japanese language only. Then only their technology, technology structure, they will work. Otherwise, it will not work. And instead of that, what we do, we are carrying forward our colonial language of English. আমরা ইংলিশকে সেই colonial language হিসেবেই কিন্তু ব্যবহার করে আসছি। So this is the concept. This is the things that political and cultural যে এরিয়া বা সারাউন্ডিংস আছে সেটার উপর নির্ভর করবে হাউ ইয়োর কনসেপ্ট অফ পাওয়ার উইল চেঞ্জ, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট আর স্টেটস কনসেপ্ট অফ পাওয়ার উইল চেঞ্জ। ক্লিয়ার? দিস ইজ দ্য থার্ড রুল। কিন্তু কত নম্বর রুল বলছে এটা? 3 নম্বর, তাই তো? ফলো করা যাচ্ছে? ওকে। দ্য ফোর্থ পার্ট which we will be coming to is যে বলছে পলিটিক্যাল রিয়েলিজম ইজ অ্যাওয়্যার অফ দি
মোরাল সিগনিফিকেন্স একটা পলিটিক্যাল অ্যাকশনের জন্য, এটাকে যদি আমি বাংলা করে বলি তাহলে বলতে হবে যে রাজনৈতিক মূল্যবোধ ও নীতিশাস্ত্রের মূল্যবোধ, এই দুটো জায়গারই কিন্তু একটা জায়গা মানে সম্মেলন আছে। এটা রিয়েলিজম বাদ দিচ্ছে না। রিয়েলিস্ট যারা থিওরিস্ট তারা বলছে যে তারা একটা যে কোনো অ্যাকশনের, পলিটিক্যাল অ্যাকশনের যে কোনো রকম মরাল সিগনিফিকেন্স থাকছে সেই জায়গাটাকে তারা অস্বীকার করছেন। একটা রাজনৈতিক যে কার্যাবলী আছে সেই রাজনৈতিক কার্যাবলীর ওপর নীতিগত যে একটা বাধ্যতামূলক জায়গা থাকছে বা নীতিগত যে কিছু রুলস থাকছে সেটাকে তারা অস্বীকার করছে না, কিন্তু তারা বলছে এটা থাকা উচিত না। এটা যখন কোনো রকম পলিটিক্যাল ডিসিশন নিতে হচ্ছে তখন মরাল অ্যাপ্রোচ শুড নট বি দেয়ার, ইট শুড বি অ্যাভয়েডেড। কোনটা ঠিক কোনটা ঠিক নয় নীতিগত দিক থেকে সেই জায়গাটাকে বাদ দিয়ে রাষ্ট্রের জন্য কোনটা ভালো হবে এবং রাষ্ট্রের জন্য কোনটা খারাপ হবে সেই জায়গাটাকে অ্যাপ্রোচ করা। আজকে দাঁড়িয়ে ধর ধর বলছি যে ধর তিনটে নেশন আছে, এ বি আর সি। এ নেশনটা মেন নেশন, ধর আমরা হচ্ছি এ, এর সাথে ভালো বন্ধুত্ব আছে হচ্ছে বির, বি হচ্ছে একটা ছোট্ট নেশন, আর এর সাথে শত্রুতা আছে হচ্ছে সির। So there is enemy, A and C, both of them are enemies. And B is a small country which is a friend of A. So what will happen? ধর B এর অবস্থানটা ধর A আর C এর মাঝখানে, মধ্যবর্তী জায়গায়। A এবং C এর মাঝখানে হচ্ছে B অবস্থান করছে। B কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট করছে না, কোনো রকম ঝামেলা করছে না, কিন্তু যেই মুহূর্তে A নিজের স্বার্থ রক্ষা করবার জন্য দেখবে যদি C কোনো রকম অ্যাটাক করে, এর বুদ্ধি হবে হচ্ছে বি কে নিজের মধ্যে নিয়ে নেবে। বি কে যদি তারা কন্ট্রোল করে তাহলে তার কি হবে, পাওয়ার আরো বেড়ে যাবে। কিন্তু দের ইজ নো ওয়ে, মানে যদি ধর অন্যরকম সিচুয়েশন থাকতো, যদি সি অ্যাটাক না করতো তাহলে হয়তো বি কে নিজের পাওয়ারের মধ্যে নিয়ে নেওয়ার কোনো দরকার ছিল না। নীতিগত দিক থেকে হয়তো সেটা ঠিক নয়, কিন্তু নিজের পাওয়ার এনহ্যান্স করার জন্য ইফ ইট ইজ নিডেড দেন বি শুড বি কনকার্ড বাই এ। দিস ইজ দ্য কনসেপ্ট অফ রিয়েলিজম। এটাই রিয়েলিজম বলছে যে যদি প্রয়োজন পড়ে তাহলে অনৈতিক কাজ রাজনীতির মধ্যে করা যেতে পারে। and this is the most dangerous part from which the other criticisms, আমরা যখন ক্রিটিসাইজ করবো এই থিওরিটাকে, this is the part where criticism is coming up. But this anyhow, this is the fourth point of the theory. There is another thing which you need to understand, that জর্জ এফ কেনানের কন্টেনমেন্ট থিওরি বলেছিলাম মনে আছে, যে আমেরিকার যিনি ইয়ে ছিলেন, তো তিনি যখন লিখছেন কন্টেনমেন্ট থিওরি, অল দিস ইজ বেসড অন মর্গেনথাউস দিস থিওরি। মর্গেনথাউ কিন্তু তখন ভীষণ রকম ভাবে যখন ঠান্ডা লড়াই চলছে সেই সময় ইনফ্লুয়েন্স করছে, and his theory of realism is also influencing the Cold War also. The fifth point, the fifth rule is saying that political realism refuses to identify the moral aspirations of a particular nation with the moral laws and that governs the universe. তার মানে বলছে যে there are certain universal laws, there are certain universal concepts through which universal moral concepts through which the entire universe is ruled. But political realism is refusing that moral aspect. সেই ইউনিভার্সাল লস গুলোকে, মরাল লস গুলোকে অস্বীকার করছে, সেই ইউনিভার্সাল মরাল অ্যাসপিরেশনস গুলোকে অস্বীকার করছে এবং বলছে যে এইখানে মরালিটিকে আমরা রাখবো না, আমরা সেই লস গুলোই ফলো করবো which is objective laws, not the laws which is moral laws. আমরা কোনো নীতিগত কোনো রুলকে, বিধিকে ফলো করছি না, আমরা যে বৈষয়িক বিধি আছে which is more materialistic in nature, we are following that. As simple as that. The sixth, but the last one, the sixth rule, and not the last, least important thing, সেটা বলছে যে the political realists, they maintains the autonomy of the political sphere. রাজনীতিক বাস্তববাদ রাজনীতিক এলাকার স্বাধিকারের প্রতি আকর্ষণ করেছে।
এটার কি মানে হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পলিটিক্যাল অটোনমি? রাজনৈতিক যে স্বাধিকার, এই কথাটার মানে কি থাকছে? এই কথাটার মানে হচ্ছে যে আমরা জানি যে there is economic sphere, there is political sphere, there is social or cultural sphere. কোন রকম ভাবে যেন সোশ্যাল আর কালচারাল স্ফিয়ারটা পলিটিক্স কে না এফেক্ট করে, কোন রকম ভাবে যেন ইকোনমিক স্ফিয়ারটা পলিটিক্যাল স্ফিয়ারকে না ইন্টারফেয়ার করে, কোন রকম ভাবে যেন রিলিজিয়াস স্ফিয়ারটা পলিটিক্স এর ভেতর না ইন্টারফেয়ার করে। Why this is important? This is important because আমরা যতদিন অবধি, যতক্ষণ অবধি আমরা প্লেটোর থিওরি পড়ি, আমরা অ্যারিস্টোটলের থিওরি পড়ি, আমরা যেই আইডিয়ালিস্টের থিওরি পড়ি না কেন, রুসোর থিওরি পড়ি, তো আমরা দেখছি যে সেই জায়গাগুলো ক্রিয়েটেড হচ্ছে, কিছু ইমাজিনারি আইডিয়ালিজমের কথা ক্রিয়েটেড হচ্ছে, যেগুলো কিনা রুল করছে বিভিন্ন রকম ভাবে, এবং সেটা চাপিয়ে দেওয়ার জন্য ভীষণ রকম ভাবে বহু কালচারাল, কিছু ক্ষেত্রে ইকোনমিক, যেরকম ধর চায়নার সাথে শত্রুতা আছে, ঠিক আছে, ভারতবর্ষে চায়নার সাথে শত্রুতা এক্সিস্ট করছে, কিন্তু তাও আমরা ট্রেড করছি, রাইট? কিন্তু যেই মুহূর্তে চায়নার সাথে ডাইরেক্ট যুদ্ধ হচ্ছে ইন্ডিয়ার, যখনই ধর গালওয়ান ভ্যালিতে আমরা দেখলাম যে 2020-তে ইনভেড করলো, at that moment we have to cut off that economic benefit. আমরা political autonomy is the first and most important thing for a state. সেটা যেই মুহূর্তে আমরা কাট করব, যতক্ষণ আমরা ইকোনমিকে আলাদা না করে দিতে পারছি, we are not able to punish China at that moment. তো কি বোঝানোর চেষ্টা করছি, যে যখনই কোনো পলিটিক্যাল ডিসিশন নিতে হচ্ছে, সেই পলিটিক্যাল ডিসিশন ইজ ইরেসপেক্টিভ অফ দি ইনফ্লুয়েন্স ফ্রম এনি আদার স্পিয়ার্স। অন্য যে কোনো জায়গা থেকে রাজনীতিকে আলাদা রাখতে হবে। রাজনীতি রাজনীতির জায়গায়, তোমার প্রাইভেট লাইফে তোমার অন্য অনেক রকমের জিনিস হতে পারে, কিন্তু সেটা তোমাকে কোনো রকম ভাবে রাষ্ট্রের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, সেই জায়গাটাকে যাতে কনফিউজ না করে দেওয়া যায়। These are the 6 principles of realism. And along with that, there is another part which is coming to be known as নয়া বাস্তববাদ বা নিও রিয়েলিজম। এবার যখনই আমরা রিয়েলিজম পড়ছি, তখনই আমরা দেখছি যে রিয়েলিজম কি বলছে, ভীষণ রকম ভাবে বস্তুবাদের কথা বলছে, মানে বাস্তব থেকে বস্তু, রিয়েলিজম যেটা আছে তোর কাছে মেটেরিয়ালিস্টিক কথা বলছে, এবং সেইভাবেই জিনিসটাকে ক্রিটিসাইজ করা হলো। 1940 অনওয়ার্ডস আমরা দেখছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরবর্তী কাল থেকে, পরবর্তী সময় থেকেই বেসিক্যালি রিয়েলিজম উঠে আসছে থিওরিগুলো। তখন the entire Cold War is in motion, আমরা যখন কোল্ড ওয়ার পড়ছি ঠান্ডা লড়াই ইজ ইন মোশন, কিন্তু দেখছি 1960s অনওয়ার্ডস কোল্ড ওয়ার পিরিয়ডটাতেও একটা আমরা দেখছি একটা স্থিতাবস্থা চলে আসছে, যেটাকে আমরা দাতা পিরিয়ড বলছি, রাইট? ডেটা পিরিয়ড স্টার্টেড ফ্রম 1962 অনওয়ার্ডস, বে অফ পিগস হওয়ার পরবর্তীকাল থেকে। তখন কিছু কিছু আইডিয়ালিস্ট থিওরিস্ট যারা আছেন, আইডিয়ালিজমকে যারা ফলো করছে, তারা ক্রিটিসাইজ করতে শুরু করলো রিয়েলিজমকে, বাস্তববাদকে ভীষণ রকম ভাবে। এবং পুরো থিওরিটার মধ্যেই আমরা দেখছি যে ভীষণ রকম একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আছে, সেখানে কোনো রকম নীতি বা গুণগত কোনো কোয়ালিটেটিভ কোনো জায়গা এক্সিস্ট করছে না, এটা নিয়েই কিন্তু ক্রিটিসিজম করা হলো। এবং সেই জন্য রিয়েলিজম বুঝতে পারলো, বাস্তববাদ বুঝতে পারলো নিজেকে চেঞ্জ করা দরকার। এবং কেনেথ ওয়ালস এর রাইটিং এর মধ্যে আমরা স্ট্রাকচারাল রিয়েলিজম পড়ি, সেটার মধ্যে দিয়ে এখান থেকেই আমাদের নয়া বাস্তববাদের শুরু হচ্ছে। কেনেথ ওয়ালস নামটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো সেখান থেকে আমরা দেখছি যে, তাহলে আমরা দেখি যে নয়া বাস্তববাদ জিনিসটা কি। নাও neo-realism particularly is an old form of realism in a new structure, in a new way. And how it is said, it is saying যে রিয়েলিজম যেরকম অ্যানার্কির কথা বলছে, রিয়েলিজম যেরকম পাওয়ারের কথা বলছে, সেই পাওয়ারটা মানে তারা বলছে যে হ্যাঁ নীতিগত দিকটা ঠিক আছে, নীতিগত দিক জায়গাটা থাকবে সেখানে, বাট অ্যাট দ্য সেম টাইম a state should work to maximize its power, and it should concentrate on the interest, moral aspirations where is there. মানে কি বোঝানোর চেষ্টা করলো এখানে, আগে বাস্তববাদীরা বলছে যে মরাল নীতি আছে, আমরা সেটা মানছি না, স্টেট সেটা মানছে না। এখানে নয়া বাস্তববাদ বললো যে হ্যাঁ রাষ্ট্র মরাল নীতিকে মানছে, ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে পলিটিক্যাল অ্যাসপিরেশন আসছে বাস্তববাদে, সেখানে moralism is not important. Again the same thing is coming in a new package, as simple as that. যেহেতু প্রচুর ক্রিটিসিজমস আসলো, সেই ক্রিটিসিজমসটাকে কাউন্টার করার জন্য
বাস্তববাদ বললো যে আগে যেরকম নীতিগত দিক থেকে তারা মানছিলই না, এখন তারা বলছে যে হ্যাঁ ইট ইজ এক্সিস্টিং ওভার দেয়ার, বাট দেন আগেন the more important or the most important thing for the state is particularly the objective laws and materialism as a whole. কোনটা উচিত কোনটা অনুচিত সেটা না, বরঞ্চ কোনটা রাষ্ট্রের জন্য ঠিক, হাউ টু ম্যাক্সিমাইজ দ্য পাওয়ার, এই পাওয়ার কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল। কিরম ভাবে বাস্তববাদীরা পাওয়ার কনসেপ্টকে, ক্ষমতাকে ডিফাইন করেছে সেটা আলাদা, এবং কিরম ভাবে নয়া বস্তুবাদে যারা আছে, নিও রিয়েলিস্ট যারা আছে, তারা পাওয়ার কনসেপ্টটাকে কিভাবে ডিফাইন করলো, সেই ডেফিনিশন চেঞ্জের মধ্যে দিয়েই থিওরিটার চেঞ্জেস আসছে। নাও अगेन ইটস কামিং টু দ্য সেম ক্রিটিসিজম যে মরাল ফ্যাক্টরটাকে নিও রিয়েলিস্টরা যেভাবে ইউজ করছে, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ইউজ অফ মরাল। সেই জন্যই সেখান থেকে আমরা ওটা ক্রিটিসিজমস পাচ্ছি। দিস ইজ দ্য এন্টায়ার মোর অর লেস দ্য এন্টায়ার কনসেপ্ট অফ রিয়েলিজম। বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের কনসেপ্ট এটাই। আর যদি we will continue it in the next session, and যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, ডাউটস থাকে, আমি যে মেটেরিয়ালস গুলো দেবো, go through it once and along with that we can discuss it. Okay.